এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন শফিক ভাই। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি উপজেলার কোনো একটি গ্রামে। আর এই ঘটনাটি উনি শুনেছেন ওনার এক নানার কাছ থেকে। মূলত এই ঘটনাটি ঘটে ওনার নানার বাবার সাথে। বুঝতেই পারছেন এই ঘটনাটি ঘটেছে ওনার নানার বাবার সাথে। তাহলে ঘটনাটি বেশ আগেকার হবে হয়তো। তখন ওনার নানার বাবা একদমই ছোট ছিলেন এবং ওনার ছোটবেলা থেকেই মনের মধ্যে একটা বাসনা ছিল উনি অনেক বড় একটা কবিরাজ হবেন। কারণ উনি আশেপাশে লক্ষ্য করতেন যে কবিরাজেরা যখনই কোনো জিন ভূতের চিকিৎসা করতে আসতো তারা এক অন্য রকমের সম্মান পেত। আর তাছাড়াও কবিরাজদের মধ্যে অনেক কবিরাজ ছিল যারা লোকদেরকে ঠকাতো। লোক ঠকিয়ে তারা ধান্দা করে মানুষদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যেত, কিন্তু কাজের কাজ কিছুই হতো না। উনি লক্ষ্য করতেন অনেক কবিরাজ তারা আপ্রাণ চেষ্টা করত, কিন্তু কবিরাজ কিছুতেই ওই রোগীকে সুস্থ করতে পারতো না। তখন উনি মনে মনে বলতেন যদি এই কবিরাজ আরেকটু জ্ঞান বা আরেকটু বিদ্যা জানা থাকতো তাহলে হয়তো বা এই রোগীটা ভালো হয়ে যেত, এই রোগীটা বাঁচতে পারতো। অনেক সময় এমনও দেখেছেন এই রোগীগুলো মারাও গেছে। অনেক বাটপার কবিরাজেরা শুধু বাটপারি করে গেছেন, টাকা নিয়ে গেছেন, কিন্তু রোগীকে সুস্থ হতে পারেনি। সেই রোগীটা একটা সময় মারা গেছে। এইটা দেখে ওনার মনে অনেক কষ্ট হতো। এই কারণেই উনি মূলত ছোটবেলা থেকে সিদ্ধান্ত নেন উনি একজন কবিরাজ হবেন। কারণ এখনকার সময়ের মতো তখনকার সময় কিন্তু ডাক্তার ছিল না। তখনকার সময় মানুষ কবিরাজের কাছে সব কিছু হলে মানুষকে বা রোগীকে নিয়ে যেত। আর এই কারণেই তখনকার মানুষটার মধ্যে একটা প্রবণতা ছিল কবিরাজ হওয়ার। যাই হোক, এভাবেই উনি ধীরে ধীরে বেড়ে উঠতে থাকলেন। উনি যখনই শুনতেন ওনার আশেপাশে কোনো গ্রামে কোনো জায়গায় কবিরাজ এসেছে কাউকে চিকিৎসা করতে, উনি তখনই ছুটে যেতেন ওই জায়গায়। এভাবেই কেটে যায় দিনের পর দিন। একটা সময় ওনার বাবা মা এই বিষয়ে বিরক্ত হয়ে যান। ওনারা নিষেধ করেন যেন উনি আর কোনো কবিরাজের পিছনে দৌড়াদৌড়ি না করেন। ওনার বাবার সাথে যেন উনি কৃষিকাজে মনোযোগ দেন। এখানে বলে রাখা ভালো, ওনাদের গ্রামটা ছিল বিলের অঞ্চল। ওইখানে সবাই কৃষি ভিত্তিক জীবন জীবিকা নির্বাহ করে। যাই হোক, ওনার বাবার মুখের এই কথা শুনে উনি তো বেশ মন খারাপ করেন, কিন্তু ওনার স্বভাবে কোনো পরিবর্তনই ঘটেনি। এক কবিরাজের সন্ধান উনি পান একদিন। ওই কবিরাজের কাছে উনি চলে যান। যেদিন ওই কবিরাজের কাছে যান ওই রাতে উনি সারা দিন বাড়িতে ফিরেননি। আর এই কারণ নিয়ে ওনার বাবা মা তো ওনার সাথে ভীষণ রাগ করে। রাগ হওয়ার পর ওনার বাবা ওনাকে একটা ধমক দিয়ে মার দেন। তখন ওনার বয়সটা আনুমানিক 13 কি 14 বছরের মতো হবে। আর এই বয়সে উনি ওনার বাবার হাতে মার খেয়ে উনি মনে মনে রাগ করেন এবং সিদ্ধান্ত নেন উনি আর বাড়িতে থাকবেন না। যেমন ভাবনা তেমন কাজ, উনি বেরিয়ে যান। ওই রাতেই বাড়ি থেকে পালিয়ে যায়। আর এরপরে শুরু হয় ওনার জীবন সংগ্রাম। উনি মাজারে মাজারে ঘুরে বেড়াতেন। এই মাজার থেকে ওই মাজার, ওই মাজার থেকে ওই মাজার, এভাবে ওইখান থেকে এখানে, ওখান থেকে ওখানে উনি ভালো কবিরাজের সন্ধান করতে থাকতেন, যাতে করে ওই কবিরাজের কাছ থেকে উনি কবিরাজের বিদ্যা শিখতে পারেন। এরকম অনেক কবিরাজের সন্ধান কিন্তু উনি পান। যখনই কোনো কবিরাজের সন্ধান পান উনি ছুটে সেই কবিরাজের কাছে যান। কিন্তু কিছুদিন ওই কবিরাজের সাথে কাটানোর পরে দেখা যায় ওই কবিরাজ তার নিজস্ব কাজে ওনাকে ব্যবহার করে। এমনকি অনেক কবিরাজ দেখা যায় ওনাকে দিয়ে অনেক কুফরি কাজ করানোর চেষ্টা করে, যে কাজগুলো করলে উনি ইহকাল এবং পরকাল কোনো কালেই ক্ষতিগ্রস্ত হবেন, মানে ওনার ধর্ম থেকে বিতরিত হবেন। এক কথায় তারা টাকা পয়সার বিনিময়ে মানুষকে মেরে ফেলতো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। এই জিনিস দেখে উনি বুঝতে পারেন যে না, এগুলো শিখলে একটা সময় উনিও এই কবিরাজের সাথে জড়িয়ে পড়বেন। এই সমস্ত ভেবে উনি ওইখান থেকেও পালিয়ে যান। এভাবে উনি দিন যাপন করছিলেন। ভালো কোনো কবিরাজের সন্ধান তখনও তিনি পাননি। যাই হোক, এভাবে তো আর দিন চলতে পারে না। উনি এর মধ্যে বাড়ি থেকে বের হয়ে গেছেন, প্রায় অনেক দিন হয়ে গেছে। এর ভিতরে উনি একটা ভালো কবিরাজের সন্ধান পান, কিন্তু সেই কবিরাজের বাড়ি ছিল আবার অনেক দূরে। শোনা যায় ওই কবিরাজের বাড়ি বরিশালের কোনো একটা জায়গায় ছিল। ওইটা কবিরাজ ছিল না, ওটা আসলে একটা পীরগোছের লোক ছিল। ওনার একটা ছোটখাটো দরবারও ছিল, সেখানে অনেক মানুষ আসা যাওয়া করত।
উনি এ সমস্ত আধ্যাত্মিক বিষয়ে পারদর্শী ছিলেন এবং ইসলাম ভিত্তিক জীবনযাপন পার করতেন। তো উনি সেই কবিরাজের ঠিকানা পেয়ে সেই জায়গায় চলে যান। গিয়ে দেখতে পান ছোটখাটো একটা আখড়া। ওই কবিরাজের বাড়ির বর্ণনাটা এমন যে ওই বাড়ির দক্ষিণ পাশে একটা লম্বা ঘর, ওই ঘরের মধ্যে কবিরাজ বা ওই পীরের মুরিদরা আসে, এবং পূর্ব দিকে একটা ছোট্ট ঘর, ওইখানে কবিরাজ থাকেন। আর বাড়িটার যে উত্তর দিক, ওই উত্তর দিকটাতে ওই বাড়ির ওয়াশরুম। এই সমস্ত বিষয় তিনি আসার পরে লক্ষ্য করলেন। যাই হোক, উনি ওই আখড়াতে দিন পার করতে থাকলেন আর দেখতে থাকলেন যে কবিরাজের কাছে নানান রকমের মানুষের পাশাপাশি অনেক জিনভূতের রোগীও নিয়ে আসে। আর এই কবিরাজ মুহূর্তের মধ্যেই ওনার চিকিৎসার মাধ্যমে উনি চিকিৎসা করতেন। আর এই ওনার চিকিৎসার মাধ্যমে মুহূর্তেই যত বড় জিনভূত আসর করুক না কেন, ওই কবিরাজ ছাড়িয়ে দিতে সক্ষম হতেন। যাই হোক, এভাবেই উনি কবিরাজের অনেক কর্মকাণ্ড লক্ষ্য করেন। দেখতে পারেন যে এই কবিরাজ একজন ভালো মানের পীরগোছের লোক। উনি সিদ্ধান্ত নেন উনি ওনার কাছে শিখতে পারবেন, তাহলে ওনার কাছ থেকেই শিখে। যেই ভাবা সেই কাজ। উনি একদিন কবিরাজের সাথে দেখা করে ওনার মনের বাসনা কবিরাজকে খুলে বলেন। কবিরাজ এই কথা শুনে প্রথম দিকে ওনাকে নিষেধ করে দেয় যে না, এই কাজ একদম ভালো না, তুমি এই কাজ করতে রাজি হইও না, তোমার তো এখন অল্প বয়স, তোমাকে দেখো আমি এই কাজ করতে গিয়ে কত রকমের আধ্যাত্মিক জগতের শত্রু বানিয়ে ফেলেছি। আর এই কারণে আমি কখনো পরিবার বানাতে পারিনি, আমি বিয়ে শাদী করতে পারিনি, যদি ওই আধ্যাত্মিক জগতের জিন বা বিশ্বাসগুলো ক্ষতি করে ফেলে। আর এই কাজ শিখলে অনেক ধরনের শত্রু তৈরি হয়ে যায়। তুমি এই সমস্ত কাজ কেন শিখতে চাও? তুমি এই কাজ শিখে কি করবা? তোমার এই সমস্ত কাজ শিখতে হবে না। এই ধরনের কথা বলে তিনি তাকে বিদায় করে দেন। কিন্তু সে সেখান থেকে বের হননি, সে সেখানেই ছিলেন। এরপর থেকে সে জায়গায় অনেক মানুষ আসতো, কিন্তু কবিরাজ তার দিকে লক্ষ্য করতেন না। কিন্তু এখন ওনার উপরে নজর রাখা শুরু করলেন। যাই হোক, এভাবে বেশ কিছুদিন পরে ওই পীর বাবা তার এক শিষ্যের মাধ্যমে ওনাকে খবর পাঠায় যে এই পীর বাবা ওনাকে ডেকেছে। তো ওই কবিরাজ ওই পীর বাবার কাছে গেলে ওই পীর বাবা বলে যে বাবারে, তোকে তো আমি বলছি শিখাবো না, কিন্তু তুই কেন শিখতে চাস? তুই বল আমারে। তখন ওই কবিরাজ ওই পীর বাবাকে তার মনের বাসনা খুলে বললেন। মানুষের উপকার করার ইচ্ছায় উনি এই কাজ শিখতে চান। মানুষ কত রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়, যাতে উনি একটু হলেও তাদের এই ক্ষতি থেকে ওনাদের সমাধান করতে পারেন, এই ইচ্ছায় উনি কাজ শিখতে চান। আরো বলেন উনি কত জায়গায় গিয়েছেন এই কাজ শেখার জন্য, কত মানুষের কাছে গিয়েছেন। তারা তাকে তাদের ব্যক্তিগত কাজ হাসিল করতে চেষ্টা করে, কিন্তু উনি তা করতে অস্বীকৃতি জানান। তারা তাকে কবর থেকে মাথা এনে দিতে বলে, তারা তাকে শয়তানের মাটি এনে দিতে বলে, কবরের মাটি এনে দিতে বলে, কিন্তু এই কবিরাজ এই সমস্ত কাজ করতে একদমই অস্বীকৃতি জানান। এবং উনি বলেন উনি বুঝতে পারেন যে এই সমস্ত কাজ ইসলাম বিরোধী কাজ, এই জন্য উনি এই সমস্ত কাজ করেন না। ওনার মুখে এই সমস্ত কথা শোনার পরে কবিরাজ শান্ত গলায় বলে, সাবাস বাবা, তুই খুব ভালো একটা কাজ করেছিস, তুই পারবি এই কাজ শিখতে, আমি তোকে এই কাজ শিখাবো। তো এই কথা বলে কবিরাজকে ওই পীর বাবা তাকে শীর্ষতা দান করেন, মানে কবিরাজকে উনি কাজ শিখাবেন বলে গ্রহণ করেন। যাই হোক, এভাবেই কবিরাজের শিক্ষা চলতে থাকে। দিনে দিনে এই কবিরাজ সিদ্ধহস্ত হতে থাকলেন এই কবিরাজি বিদ্যায়। একটা সময় দেখা গেল ওই পীর বাবা ওই কবিরাজকে দিয়ে ছোটখাটো যে কাজগুলো আসতো, এই কাজ কবিরাজকে দিয়ে করাচ্ছে। পীর বাবা ওখানে এইভাবে হাতে কলমে এই কাজ প্রশিক্ষণ দিচ্ছে। এভাবে চলে যায় অনেকগুলো বছর, প্রায় 10 থেকে 12 বছর কেটে যায়। এর মধ্যে কিন্তু কবিরাজ এই সমস্ত কবিরাজি কাজে একদম সিদ্ধহস্ত হয়ে ওঠেন। এর মধ্যে কিন্তু ওই কবিরাজের আরো একজন শিষ্য ছিল। ওই শিষ্যটা ওই কবিরাজের কাছ থেকে এই ধরনের শিক্ষা বা কবিরাজের কাছ থেকে সকল ধরনের শিক্ষাই নিচ্ছিলেন। যাই হোক, একদিন ওই কবিরাজকে, যে কবিরাজ কাজ শিখতে এসেছিল, এই কবিরাজকে পীর বাবা বলেন, বাবারে, আমার জানা সমস্ত বিদ্যা তো তোর শিখা হয়ে গেছে, এখন আর আমার কাছে তোর শিখার মতো কিছুই নাই। তুই চাইলে এখন তোর এই কাজ তুই তোর গ্রামের মানুষের উপকারে লাগাতে পারিস। তুই যদি তোর এই কাজ গ্রামের মানুষের উপকারে লাগাস, তাহলে তোর এই কাজের মাধ্যমে আমি যদি মারা যাই, তাহলে আমিও এই সওয়াবের ভাগিদার হব। এভাবে তুই যদি আবার এই কাজ কাউকে শিখাস, তাহলে তার থেকেও আমি এই সওয়াবের ভাগিদার হব, যদি না যতক্ষণ পর্যন্ত তারা এই কাজ ভালো কোনো কাজে ব্যবহার করে। কিন্তু তোরা যদি বাবা এই কাজ খারাপ কাজে ব্যবহার করিস, তাহলে আমার কবরের মধ্যেও কঠিন আযাব নেমে আসবে। আর এই জন্যই বাবারে তোরে অনুরোধ করে বলতেছি, তোর এই কাজ তুই কখনোই কোনো
খারাপ কাজে ব্যবহার করিস না। তুই তোর এই বিদ্যা সবসময় মানুষের উপকারের কাজের মধ্যে ব্যবহার করিস। এই কথা বলে ওই পীর বাবা ওই কবিরাজকে ওই পীর বাবার সাথে থাকা শক্তিশালী একটা জিন উপহার দেন। কারণ এই কবিরাজের উপর ওই পীর বাবা অনেকটাই খুশি ছিলেন এবং ওই জিনকে বলেন, এই কবিরাজ যতক্ষণ পর্যন্ত তোমাকে ভালো কাজ করাতে নির্দেশন দিবে ততক্ষণ পর্যন্ত তুমি এই কবিরাজের কথা বা দিক নির্দেশনা মানবে। কিন্তু যখনই তুমি বুঝতে পারবে এই কবিরাজ দুষ্টু কাজের দিকে তোমাকে ইঙ্গিত দিচ্ছে, তুমি তখন বাধা দিবে কবিরাজকে, সেই কাজ করতে অস্বীকৃতি জানাবে। তো এই কথা বলে ওই জিনের কাছ থেকে উনি ওয়াদাবদ্ধ নেন, জিনকে ওয়াদা করান। জিনও এই পীর বাবাকে ওয়াদা দেন যে উনি কখনোই খারাপ কোনো কাজ করবেন না। যাই হোক, এভাবেই কবিরাজ তার কবিরাজি বিদ্যা শিখে ওনার গ্রামের মধ্যে ফিরে আসে। প্রায় 12 থেকে 13 বছর পরে উনি ওনার বাড়িতে আসার পর ওনার বাড়ির কেউ তাকে চিনতে পারে না। এলাকার মানুষ, বাড়ির মানুষ প্রথম দিকে ওনাকে কেউ চিনতে পারতেছিল না। তো উনি ওনার পরিচয় দেন, তখন ওনার পরিবারের সবাই ওনাকে চিনতে পারে এবং বুঝতে পারে সে তাদেরই ছেলে। আসলে বুঝতে পারে যে এটাই ওই লোক। তখনকার সময় সেই চেহারা এখনকার সময় চেহারার অনেকটাই মিল তারা খুঁজে পায়, এই জন্য তখন তারা মেনে নেয়। তো এভাবেই কিছুদিন পার হয়ে যায়। তখন ওই কবিরাজের বাবা যিনি বা কবিরাজের পরিবার তারা তো চিন্তা করে ছেলে তো এখন ভবঘুরে হয়ে গেছে, ছেলেকে তো বাড়িতে রাখা সম্ভব হবে না, ছেলে হয়তো বা যে কোনো সময় আবার বাড়ি ছেলে চলে যেতে পারে। এই চিন্তায় একটা ভয় তাদের মনে কাজ করতে থাকে। এই চিন্তা করে তারা ছেলেকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো যেই ভাবা সেই কাজ, কবিরাজকে বিয়ে করানো হয়। কবিরাজও কিন্তু তার এই কবিরাজ বিদ্যা এলাকার মধ্যে মানুষদেরকে টুকটাক প্রয়োগ করতে থাকেন। তেমন বড় পরিসরে উনি এই কবিরাজি বিদ্যা শুরু করেননি। মূলত উনি ওনার বাবার যে কিছু জমি ছিল সেই কিছু জমিতেই আবাদ করেন। কিন্তু উনি ওনার এই কবিরাজি বিদ্যার পাশাপাশি মানুষকে উপকার করতে কাজে লাগান। উনি এই বিদ্যার মাধ্যমে কোনো আয় করেন না। পরিবারের মুখে ওনার ওই কৃষিকাজ থেকেই উনি পরিবারের মুখে অন্ন যোগান। তো যাই হোক, এভাবেই দিনকাল চলতে থাকে তার। এরই মাঝে এই কবিরাজের সন্তানাদি জন্ম হয়। প্রথম সন্তান সেই নানা জন্ম হয়, এরপর আরেক সন্তান জন্ম হয়। তো যাই হোক, কবিরাজ হাটে যায়। কিছু পাট ছিল কবিরাজের, এই পাট বিক্রি করতে কবিরাজ হাটে নিয়ে যায়। ওই দিন আবার বেলা আনুমানিক তখন দুপুরের পরেই হবে, 3টা কি 4টার দিকে একটা বড় নৌকা কবিরাজের বাড়িতে এসে ফিরে। তখন এই নৌকাটাকে ওই নানা দেখছিলেন, যেই নানা এই ঘটনা বলেছেন। এই নানা বলেন যে একটা বড় কুস্তি নৌকা ওনার বাড়ির ঘাটে এসে ফিরে। আসলে ওই সময়টা ছিল বর্ষাকাল। বর্ষাকালে কিন্তু এই বিল অঞ্চলে আরো চারপাশে পানি উঠে যায় এবং এই বিলের মাঝে যে বাড়িগুলো, এই বাড়িগুলো চারপাশে পানি হলেও এই বাড়িগুলো কিন্তু ডুবে যায় না। এই বাড়িগুলো বিল থেকে বেশ কিছুটা উঁচুতেই হয়, এই কারণে ডুবে যায় না। তো তখনকার সময় ওই অঞ্চলের মানুষের একমাত্র যানবাহন হয়ে যায় নৌকা। নৌকা দিয়ে দূর দূরান্তে ওনারা চলাচল করতে পারেন। তো এমনই ওই দিন ওনাদের বাড়িতে একটা নৌকা এসে ভিড়ে। ওই নৌকার মধ্যে ছিল 10 কি 12 জন লোক। এর মধ্যে বিশেষভাবে একজন লোককে লক্ষ্য করেন, একদম কঙ্কাল সার একজন মানুষ, মনে হচ্ছে শরীরের চামড়া যেন হাড়ের সাথে একদম লেপ্টে গেছে। নানা এটা দেখে একটু ভয় পেয়ে ঘরের ভেতরে চলে যান। তখন নানার মা এসে দেখে যে এই মানুষগুলো একটা কঙ্কাল সার মানুষকে ধরাধরি করে তাদের বাড়ির উঠানে নিয়ে আসছে। এক পর্যায়ে তারা জিজ্ঞেস করেন তারা কি চান। তখন ওই লোকগুলো বলেন যে ওনারা কবিরাজের কাছে এসেছেন। এর মধ্যে কিন্তু কবিরাজের নাম ডাক এলাকাতে ছড়িয়ে পড়েছে, আশেপাশে অনেক দূর দূরান্তে কবিরাজের নাম ডাক ছড়িয়ে পড়েছিল। যাই হোক, এই কবিরাজের নাম এভাবেই লোক মুখে শুনে ওনারা এই কবিরাজের কাছে এসেছেন, কারণ ওনারা খুবই বিপদের মধ্যে আছেন। তখন ওই কবিরাজের স্ত্রী বলেন, কবিরাজ সাহেব তো বাড়িতে নাই, উনি তো হাটে গেছে, উনি এখন কখন ফিরে আসবে এটা তো বলা যায় না। ওনারা বলে আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা মূলত শরীয়তপুর থেকে এসেছি এই কবিরাজের নাম শুনে। মূলত এই এলাকার জামাই, ওনার মুখ থেকে কবিরাজের কথা আমরা শুনেছি এবং এই কবিরাজের কাছে এসেছি। এখন তো আমাদের যাওয়ার উপায় নাই। তো এই কথা শুনে কবিরাজের স্ত্রী উনি ওনার বাড়ির উঠানের একটা পাশে পাটি বিছিয়ে দেন এবং ওইখানে তাদেরকে অবস্থান করতে বলেন। তো এইভাবে ওই দিন সারাদিন পার হয়ে যায়। ওই দিন সন্ধ্যার পরে মাগরিবের অনেক পরে ওই কবিরাজ বাড়িতে ফিরেন এবং বাড়িতে ফিরে উনি এত লোকজন দেখে প্রথমে কোনো কিছু জিজ্ঞাসা না করেই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে ওই লোকদের কাছে চলে আসেন, এসে বসেন। এরপরে বলেন, জানতে চান আসলে ওনাদের সমস্যাটা কি। তখন ওই লোকগুলোর থেকে একজন লোক কবিরাজের সাথে কথা বলতে শুরু করে। কবিরাজকে বলছে উনি হচ্ছে এই রোগীর বড় ভাই।
ভাই। উনি বলছে যে কবিরাজ সাহেব, আমরা মূলত সেই শরীয়তপুর থেকে আপনার নাম শুনে এসেছি এখানে। এই যে রোগীকে দেখতে পাচ্ছেন, ওনার নাম আব্দুর রহিম। এই আব্দুর রহিমকে এখন যে অবস্থায় দেখছেন, আজ থেকে প্রায় 2 থেকে 2.5 মাস আগেও এই আব্দুর রহিমের এরকম অবস্থা ছিল না। এই আব্দুর রহিম ছিল একজন সুস্বাস্থ্য এবং সুঠাম দেহের অধিকারী, কিন্তু হঠাৎ করে এই আব্দুর রহমানের জীবনে কি থেকে কি নেমে আসলো। ভাইটা আমার এখন মৃত্যুপথ শয্যায়, তাকে দেখলেও এখন ভয় লাগে। এই ঘটনার সূত্রপাত হয় মূলত একটি গাছ কাটাকে কেন্দ্র করে। কাটার পর থেকেই আব্দুর রহমান মূলত পেশাগত জীবনে একজন কাঠুরে। উনি ওনার জীবিকা নির্বাহ করেন গাছটা কাটার মাধ্যমে। তো যাই হোক, একদিন ওনাদের গ্রামের একজন সওদাগর লোক, সওদাগর বলতে একজন ব্যবসায়ী লোক ওনার কাছে এসে ওনার বাড়ির পিছন সাইডে কিছু ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার করার কথা বলেই আব্দুর রহিমের যেহেতু কাজ এটাই, উনি অর্থের বিনিময়ে এই কাজ করেন। আব্দুর রহিমও বলেন যে হ্যাঁ কেটে দিব, কিন্তু বিপত্তি বাধে ওই দিন আব্দুর রহিম যখন সন্ধ্যাবেলা গিয়ে ওনার সঙ্গী সাথীদের সংগ্রহ করার চেষ্টা করে। উনি তো আর এই একা কাজ করতে পারবেন না, তাই তিনি এজন্য উনি লোক সংগ্রহ করার চেষ্টা করে। কিন্তু তখন শুনতে পায় যে ওইখানে নাকি অনেক ভয় আছে। লোক মুখে শোনা যায় ওই জায়গাটা ভালো না, অনেক মানুষই নাকি অনেক কিছু দেখেছে, আর ওই জায়গাতে নাকি এখন পর্যন্ত অনেক মানুষই ওই জঙ্গল সাফ করতে গিয়েছে, কিন্তু তারা কোনো একটি কারণবশত ওই জায়গার পরিষ্কার করতে পারেনি। তার আগে ওইখান থেকে চলে গেছে। এই কথা শুনে আব্দুর রহিম কিছুটা ভয় পেয়ে গেলেন। উনি চিন্তা করলেন না এই কাজটা করব না, এই কাজটা বাদ দিয়ে দেই। তো যেই চিন্তা সেই কাজ। পরের দিন ওই সওদাগরের কাছে গিয়ে বললেন যে এই কাজ উনি করতে পারবেন না, কারণ ওনার সাথে কোনো সঙ্গীর সাথে এই কাজ করতে রাজি হচ্ছে না। আর তাছাড়া এই জায়গাতে নাকি ভয় আছে, এই জায়গাতে নাকি ভয়ঙ্কর কিছু বাস করে। তখন ওই সওদাগর বলে, আরে না, এই সমস্ত লোকমুখে ভুয়া কথা। তুমি লোকমুখের এই সমস্ত কথা শুনে ভয় পেয়ে গেলে, তাহলে তুমি কিভাবে কাজ করবে বলো? এই সওদাগর যখন আব্দুর রহিমকে এরকম ধরনের কথা বলে, তখন আব্দুর রহিম একটু রেগে গিয়ে ওই সওদাগরকে বলে, আচ্ছা ঠিক আছে, গাছ আমি কাটবো, তবে একটা শর্ত আছে, আমাকে এই গাছ কাটার জন্য 200 টাকা দিতে হবে। এই আব্দুর রহিম ভাবছে এই সময় কিন্তু 200 টাকা অনেক দাম। তখনকার সময় 100 টাকা নাকি যার বাড়িতে ছিল তাকে গ্রামের আশেপাশে থেকে লোকজন দেখতে আসতো। ওই সময়কার কথা এটা। তো যাই হোক, আব্দুর রহিম ভেবেছিল ওনার এই 200 টাকার কথা শুনে এই সওদাগর সাহেব গাছ কাটবেন না, উল্টা থেকে বিদায় করে দেবেন। কিন্তু অবাক হয়ে যান আব্দুর রহিম। উনি দেখেন যে সওদাগর সাহেব রাজি হয়ে যায় এবং ওনাকে ওই দিন 40 টাকা প্রদান করেন অগ্রিম হিসেবে। বলেন যে বাকিটা তুমি কাজের পরেই পাবে। আব্দুর রহিম একসাথে 40 টাকা দেখে ওর মনের মধ্যে লোভ হয়ে যায়। ও চিন্তা করে কিসের কি, এই গাছ কাটতে পারলে 200 টাকা এখন পাবো, আর একসাথে তো 40 টাকা পেয়েছি। এই 40 টাকা দিয়ে ওই সময় যদি আব্দুর রহিম চায় 200 জন মানুষ দিয়ে এই গাছ কাটতে পারবে, তাহলে কিসের ভয়? এই চিন্তা করে আব্দুর রহিম খুশি হয়ে যায়। বাজার থেকে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে চলে যায়, আর মনে মনে হিসাব করতে থাকে 200 টাকা পেলে এবার বাড়িটা পাকা করে ফেলবো, আশেপাশে কোথাও জমি কিনবো। ওই সময় কিন্তু জমির দাম একদম পানির মতো ছিল, অল্প কিছু টাকার বিনিময়ে কিন্তু সেই সময় মানুষ জমি বিক্রি করে ফেলতো। যাই হোক, আব্দুর রহিম বেশ খুশি ছিল। এর পরের দিনই আব্দুর রহিম বেশ কয়েকজন লোক সংগ্রহ করে ফেলেন বেশি টাকা প্রদানের মাধ্যমে। তো আব্দুর রহিম ওই লোকগুলোকে নিয়ে ওইখানে চলে যায় ঝোপঝাড় কাটতে। আর ওইখানে শুধু ঝোপ জঙ্গল ছিল না, ওইখানে একটা বড় গাব গাছও ছিল। যাই হোক, আব্দুর রহিম ঝোপঝাড় পরিষ্কার করার একটা পর্যায়ে ওই গাব গাছের উপরে ওঠেন। গাছটা ছিল অনেক বড়, গাছের গড়িতে তিনি এক পর্যায়ে উঠে যান। এই গাব গাছে উঠে কিছুটা সময় গাছের ডালপালা কাটার পরে উনি ওখানে একটু ক্লান্ত অনুভব করেন। উনি ওই গাছেরই একটা ডালের সাথে হেলান দিয়ে ওখানে একটু বিশ্রাম নেন। আর বিশ্রাম নিতে গিয়ে উনি ওইখানে ঘুমিয়ে যান। উনি ঘুমিয়ে একটা স্বপ্ন দেখেন। স্বপ্নটা হলো এরকম যে 5টা ছায়ামূর্তি ওনার স্বপ্নে এসে বলছে, আব্দুর রহিম গাছটা কাটিস না, চলে যায় এখান থেকে। তোর আগেও এখানে অনেক মানুষ এই গাছ কাটতে এসেছে, কিন্তু কেউ এই গাছ কাটতে পারেনি। তুইও চলে যা আব্দুর রহিম, ভালো হবে তোর। তুই যদি এই গাছ কাটিস তাহলে খুব খারাপ হয়ে যাবে, বলে দিচ্ছি। এই কথা শোনার পরে উনি লক্ষ্য করেন যে ওনার নাম ধরে কেউ ডাকছে। তখন ওনার ঘুম ভেঙে যায়। উনি লক্ষ্য করেন নিচ থেকে যাদেরকে সে নিয়ে এসেছিল তারা তাকে ডাকতেছে। তো উনি এই স্বপ্নটাকে আর গুরুত্ব দেয় না। উনি কি করেন, টাকার লোভে, টাকার একটা গরমে উনি অতি উৎসাহিত হয়। ওই দিনই ওই গাছটাকে কেটে ফেলেন সবাইকে নিয়ে। তো গাছ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা ওই সওদাগর ওনাকে 200 টাকারও কিছু টাকা বেশি প্রদান করেন। উনি তো বেশ খুশি হয়ে যায়। 200 টাকা নিয়ে বাড়ি
বাড়িতে চলে যায়। তো ওই দিন আর কিছুই হয় না, সমস্যা শুরু হয় তার পরের দিন উনি রাত্রেবেলা বিছানায় ঘুমাচ্ছেন। হঠাৎ উনি স্বপ্নে দেখেন যে ওই যে 5টা ছায়ামূর্তি, ওই 5টা ছায়ামূর্তি ওনার স্বপ্নে এসে বলছে, আব্দুর রহিম তুই আমাদের বাসস্থান নষ্ট করেছিস, তোকেও আমরা শান্তিতে থাকতে দেব না, তুই আমাদের শান্তি নষ্ট করেছিস, তোকে আমরা নিয়ে যাব, তোর গোষ্ঠী আমরা নির্বংশ করে দেব। এমন স্বপ্ন দেখে ওনার ঘুম ভেঙে যায়। উনি একটু আটকে ওঠেন, ঘুম থেকে উঠেন চিৎকার দিয়ে। তখন ওনার স্ত্রীরও ঘুম ভেঙে যায়। ওনার সাথে সাথে স্ত্রী জিজ্ঞেস করলেন কি হয়েছে। উনি বললেন যে আমি এমন স্বপ্ন দেখছি। স্ত্রী বলে, আরে না, তুমি এটা ভুল দেখছো, স্বপ্নই তো, এটা কি আর সত্য হয় নাকি, ঘুমিয়ে যাও, ভয় পাইও না। তো স্ত্রী সান্ত্বনা দিয়ে উনি যখনই ঘুমায় যাবেন, উনি নিচ থেকে খাটের নিচ থেকে শব্দ পান, ফিসফিস ধরনের শব্দ ওনার স্ত্রীর। কিন্তু এতক্ষণ একদম গভীর ঘুম। উনি আসলে এই স্বপ্নটাকে নিয়ে ভাবছিলেন, কারণ এই স্বপ্নের এই অবয়বগুলো দুপুরেও কিন্তু ওনার স্বপ্নে এসেছিল। আর এই অবয়বগুলো বেশ ভয়ানক। এই অবয়বগুলো চোখের কোনো পাপড়ি নেই এবং মুখে কোনো ঠোঁট নাই, সোজাসুজি তার চোয়াল দেখা যায় এবং দাঁতগুলো বেশ সূচালো এবং ধারালো দাঁত, ছোট ছোট চিকন চিকন। চেহারা দেখে মনে হয় তাদের চামড়া কঙ্কালের সাথে লেগে গেছে এবং তাদের চোখগুলো লাল টকটকে। এই অবয়ব যদি স্বপ্নে কেউ দেখে অবশ্যই ভয় পাওয়ার কথা। উনিও ভয় পেয়ে যান। যাই হোক, সম্ভবত খাট না হয়ে এখানে চৌকি হবে। তো তিনি যখন চৌকির নিচে লক্ষ্য করেন, দেখেন যে অবয়বগুলি বসে আছে এবং তার দিকে লক্ষ্য করে আছে এবং বিভৎসভাবে হাসি দিচ্ছে, তাকিয়ে আছে। ওইগুলো মনে হচ্ছে একরকমের বিভৎস হাসি, শব্দহীন, যে হাসির শব্দ নাই। কিন্তু এই হাসি দেখলে যে কেউ ওই জায়গায় অজ্ঞান হয়ে যাবে। আব্দুর রহিমও ব্যতিক্রম করলেন না, এক চিৎকার দিয়ে সোজা অজ্ঞান হয়ে গেলেন। চৌকির উপরে কি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। এরপরে ওনার চিৎকার শুনে ওনার স্ত্রী উঠে যায়। ওনার চিৎকার শুনে আশেপাশের ঘর থেকে ওনার পরিবারের অন্যান্য সদস্যরা চলে আসে। জিজ্ঞেস করলে ওনার স্ত্রী বলেন, কিছুক্ষণ আগে ভয়ানক একটা স্বপ্ন দেখলো, এখন আবার কি হলো, এখন তো বুঝতে পারছি না। তখন সবাই মিলে এই আব্দুর রহিমকে সেবা চিকিৎসা করে ওনার জ্ঞান ফেরান। ওনার জ্ঞান ফিরলে ওনাকে জিজ্ঞেস করলে উনি এই সমস্ত ঘটনা বললেন যে আসলে উনি কি দেখেছেন। ওনার বড় ভাই এই বিষয়টাকে শোনার পরে উনি এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখলেন যে আসলে এই সমস্ত ঘটনা তো ভালো না, নিশ্চয়ই এখানে কোনো ভৌতিক ব্যাপার আছে। উনি এর পরের দিন সকাল থেকে একজন কবিরাজের সন্ধান শুরু করলেন। বেশি কষ্ট করতে হলো না তার, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কবিরাজের সন্ধান পেয়েও গেলেন। কবিরাজকে বাড়িতে নিয়ে আসলেন। কবিরাজ বাড়িতে এসে ওনার রিচুয়ালের যে আসন এটা সাজালেন। আসন করার পর অল্প কিছুক্ষণের মধ্যেই কবিরাজ চিৎকার দিয়ে উঠিয়ে দৌড়ে পালিয়ে গেলেন। এভাবে ওইখান থেকে দৌড়ে পালিয়ে গেলেন। কবিরাজের যে সরঞ্জামগুলো এখানে ছিল ওইগুলো নেওয়ারও টাইম সে পেল না। যাই হোক, ওনারা তো বেশ অবাক কবিরাজের এমন দৃশ্য দেখে। এরপরে ওনারা অনেক হুজুর কবিরাজ আনতে শুরু করলেন। এর মাঝে এই আব্দুর রহিম অবস্থা বেশ খারাপ হতে থাকে। প্রতিদিন এই অবয়বগুলো ওনার স্বপ্নে আসে। মাঝে মাঝে নাকি ওই অবয়বগুলো সশরীরে ওনার সাথে এসে ওনাকে নানানভাবে শারীরিক নির্যাতন করতে থাকে। একটা পর্যায়ে অবস্থা অবনতি হতে থাকে। এই আব্দুর রহিম উনি একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেন, একদম শুকিয়ে যেতে থাকেন। অল্প কিছুদিনের মধ্যেই ওনার শরীরে এই অবস্থা হয়ে যায় যেন উনি আর বিছানা থেকে উঠতে পারছেন না। ওনার সকল কাজ এখন বিছানার মধ্যেই। এই সমস্ত কথা এই আব্দুর রহিম মিয়ার বড় ভাই কবিরাজকে খুলে বললেন। কবিরাজ সমস্ত কথা শুনে উনি ওই রাতে ওনার বাড়িতে একটা আসন সাজালেন। উনি আসন সাজিয়ে ওই জিনগুলোকে ওই কবিরাজ হাজির করার চেষ্টা করলেন। অনেক সময় তার প্রক্রিয়া চালালেন। হঠাৎ একটা সময় কবিরাজ বুঝতে পারলেন যে এই আব্দুর রহিমের শরীরে জিন হাজির হয়েছে। জিন এসে হাজির হয়ে বললেন, এই কবিরাজ, তোর তো সাহস কম না, তুই আমাদেরকে কেন ডেকেছিস, তুই এখনই আমাদেরকে ছেড়ে দে। কবিরাজ লক্ষ্য করলেন যে এই কথা ওই আব্দুর রহিম বলতে বলতে ওনার শরীর আরো কয়েকবার ঝাঁকি দিয়ে উঠল। কবিরাজ বুঝতে পারলেন যে আরো বাকি যে জিনগুলো এগুলো এসে আব্দুর রহিমের শরীরে হাজির হলো। যাই হোক, কবিরাজ কথা শুরু করলেন নরম এবং মলিন কণ্ঠে। কবিরাজ প্রথমে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করলেন, আপনারা কেন এসেছেন, এই ছেলেটাকে কেন এত অত্যাচার করছেন, দেখুন জলজান্ত একটা মানুষ, আপনারা কি করে ফেলেছেন। তখন ওই জিনগুলো বলে, আমরা থাকতাম ওই জায়গাটাতে, কিন্তু ও আমাদের থাকার জায়গাটা নষ্ট করেছে। যা করছি খুব ভালোই করেছি, কমই করেছি। ওকে তো আমরা মেরেই ফেলতাম, কিন্তু ওকে আমরা বেঁচে থাকতে মৃত্যুর যন্ত্রণা উপভোগ করাবো। এই কথা বলে ওই জিনগুলো হাসি দিতে থাকে এবং কবিরাজকে হুমকি ধুমকি দিতে থাকে। কবিরাজ উনি ওনার সাধ্য মোতাবেক জিনগুলোকে বোঝাতে চেষ্টা করেন, কিন্তু একটা পর্যায়ে কবিরাজ বুঝতে পারেন এই
জিনগুলো বোঝানোর কোনো জিন না। একটা সময় কবিরাজও বেশ রেগে যান। কবিরাজ রেগে গিয়ে বলে, এতক্ষণ তো তোদের অনেক বুঝিয়েছি, এখন আর বোঝানোর সময় নাই, দাঁড়া এখনই তোদের ব্যবস্থা করছি। এই কথা বলে কবিরাজ ওনার বাড়িতে থাকা মুরগির খোয়ারে থেকে একটা মোরগ নিয়ে এসে ওইখানে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ওইখানে মুরগিটাকে বা মোরগটাকে জবাই করা হয়। মোরগটাকে জবাই করানোর সাথে সাথেই ওই যে ওই জিনগুলো আব্দুর রহিমের শরীরে উপস্থিত ওই জিনগুলো চিৎকার চেঁচামেচি শুরু করে, কান্নাকাটি শুরু করে দেয়, বলে যে কবিরাজ আমাদেরকে ছেড়ে দে, কবিরাজ ভালো হবে না। এমন সময় একটা পর্যায়ে লক্ষ্য করলো ওই জিনগুলো বেশ দুর্বল হয়ে পড়লো, মনে হচ্ছে এখন জিনগুলোর আগের মতো আর শক্তি নেই। তখন এই কবিরাজ ওই জিনগুলোকে বলে, এখন কি তোদেরকে মেরে ফেলবো না বোতলে বন্দি করব বল। তখন ওই আব্দুর রহিম ভিতরে থাকা জিনগুলো বলতে থাকে, কবিরাজ আমাদেরকে ছেড়ে দে, আমরা চলে যাব, ওকে আর জ্বালাতন করব না। তো জিনগুলোর মুখে এই কথা শুনে কবিরাজ একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ওই জিনগুলোকে মুক্ত করে দেয়। তো কবিরাজ ভাবছে এই জিনগুলো সত্যি চলে যাবে, আর কোনো সমস্যা হবে না। এই চিন্তা করে কবিরাজ ওই জিনগুলোকে মুক্ত করে দেয়। তো আসলে ওই জিনগুলো চলে যায়। একটা সময় জিনগুলো যখন চলে যায়, আব্দুর রহিম অজ্ঞান হয়ে যায় এবং তার জ্ঞান ফিরলে সে কথা বলে ওঠে, আমাকে একটু পানি খেতে দিবা, আমাকে একটু পানি খেতে দাও। এই আব্দুর রহিম যখন কথা বলছে, কিছু খেতে চাইছে, এটা শুনে তার পরিবারের মানুষজন বেশ খুশি হয়ে গেছে, আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করে এবং কবিরাজকে ধন্যবাদ জানায়। তো ওই রাতে ওই রাতটা চলে যায়। পরের দিন সকালবেলা ওনারা বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় কবিরাজকে কিছু অর্থ বা হাদিয়া দিতে চাইলেই কবিরাজ তাদের কাছ থেকে কোনো অর্থ বা হাদিয়া অস্বীকৃতি জানান। তো উনি বলেন যে আমি এই কাজের ওসিলায় কোনো অর্থ বা হাদিয়া নেই না, আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আপনাদের উপকার হয়েছে, এটাই অনেক, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমার জন্য এটাই অনেক। তো ওই বাড়ির লোকজন বেশ খুশি হয়ে যায় কবিরাজের মুখে কথা শুনে। ওনারা ওই আব্দুর রহিমকে নিয়ে চলেও যান। এইভাবে প্রায় মাসখানেক কেটে যায়। মাসখানেকের মধ্যে কবিরাজ অবশ্য প্রথম দিকে ওনার সাথে থাকা জিনদের মাধ্যমে ওই আব্দুর রহিমের খোঁজ খবর নিয়েছেন, কিন্তু তখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, এভাবে মাস কেটে যায়। এক মাস পরে হঠাৎই আব্দুর রহিমের বড় ভাই কবিরাজের বাড়িতে হাজির হয়েছে। কবিরাজ দেখে ওই বড় ভাইকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার, হঠাৎ আপনি কোনো সমস্যা হয়েছে নাকি? তখন ওই বড় ভাই বলে যে সমস্যা অনেক বেশি হয়ে গেছে কবিরাজ, আগে যেই সমস্যা ছিল এখন মনে হচ্ছে তার থেকেও বেশি হয়েছে। আপনার কাছ থেকে যাওয়ার পরে প্রায় 20 থেকে 25 দিন খুব ভালো ছিল, কিন্তু এখন এক সপ্তাহ পরে আব্দুর রহিম বেশ অসুস্থ হয়ে গেছে, এমনকি আগের থেকেও তার অবস্থা ভয়ানক হয়ে গেছে। কবিরাজ এই কথা শুনে বেশ চিন্তিত হয়ে পড়েন, কারণ ইতিপূর্বে কবিরাজের সাথে এমন কোনো ঘটনা ঘটেনি যে কবিরাজ একটা রোগীকে চিকিৎসা করেছেন এবং তার পরবর্তী সময় সেই একই সমস্যা ফেরত এসেছে। এই প্রথম কোনো সমস্যা কবিরাজ চিকিৎসা করার পরেও ওই সমস্যাটা আবার ফেরত এসেছে। কবিরাজ একটু চিন্তিত হয়ে বললেন যে আজ তো বিকাল হয়ে গেছে, আর রওনা দিলে আপনাদের বাড়িতে যেতে যেতে অনেক সময় লেগে যেতে পারে। তো আজকে আপনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা না দেই, কালকে সকালবেলা রওনা দেই। যাই হোক, বড় ভাইও সম্মতি জানান কবিরাজের কথায়। তো ওই রাত ওইখানেই থেকে যান। এর পরের দিন সকালবেলা কবিরাজ এবং ওই আব্দুর রহিম বড় ভাই একসাথে রওনা দেয়। এরপরে প্রায় একদিন সময় পার হয়ে ওই আব্দুর রহিমের বাড়িতে গিয়ে পৌঁছান কবিরাজ। কবিরাজ যখন ওই বাড়িতে গিয়ে পৌঁছান, দেখতে পান আসলেই আব্দুর রহিমের অবস্থা অনেক খারাপ। তো ওই দিন কবিরাজ ওই বাড়িতে গিয়ে নির্দিষ্ট কিছু আসন ওই বাড়ির লোকদেরকে সংগ্রহ করতে বলে। এর মধ্যে ছিল কাচের শিশি, লাল কাপড়, নানা ধরনের জিনিসপত্র আর কি যেগুলো কবিরাজের কাজে লাগে। যাই হোক, বাড়ির সবাই এগুলো সময় মতো সংগ্রহ করে রাখে। ওই দিন রাতে ওই বাড়িতে আসন বসানো হয়। আসন বসানোর পরে কবিরাজ তার নির্দিষ্ট তদবিরের মাধ্যমে ওই জিনগুলো হাজির করার চেষ্টা করতে থাকেন, কিন্তু ওই জিনগুলো কোনোভাবে হাজির হচ্ছে না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, কয়েক ঘন্টা কেটে যায়, জিনগুলো হাজির হচ্ছে না। কবিরাজ একটা সময় হাল ছেড়ে দেন, আবার নতুন করে ধরেন। এভাবে প্রায় 2-3 বার চেষ্টা করার পরেও একটা সময় কবিরাজ ওই জিনগুলোকে হাজির করতে সক্ষম হন। ওই প্রথমবারের মতনই একটা জিন হাজির হয়ে কবিরাজকে হুমকি ধামকি দিতে থাকেন এবং এরপর একের পর এক সবগুলো জিন হাজির হয়। এইবার জিনগুলো হাজির হয়ে বলে যে কবিরাজ, আগের বার তো আমাদেরকে ছলনা করে তার শরীর থেকে বের করেছিলি, কিন্তু কি ভেবেছিস আমরা কি ছলনা বুঝতে পারবো না, ধরতে পারবো না? আমরা ঠিকই ধরেছি। এইবার তো আমরা কোনোভাবেই তার শরীর থেকে যেতে পারবো না। দেখি এবার তোর কতটুকু ক্ষমতা। কবিরাজকে এই সমস্ত হুমকি ধামকি এবারও দিতে থাকেন, বলতে থাকেন তার পরিবারকে ধ্বংস করে দেবে। এইটা সে
সেইটা নানান ধরনের হুমকি আর কি জিনদের এমন হুমকি শোনার পর একটা পর্যায়ে কবিরাজ বলে যে আগের বার তো তোরা বেঁচে গিয়েছিলি, কিন্তু এবার তোরা আর বাঁচতে পারবি না। এবার আমি সেই প্রিপারেশন নিয়েই এসেছি, প্রস্তুতি নিয়ে এখানে হাজির হয়েছি। এই কথা শোনার পরে কবিরাজ একটা বোতল আব্দুর রহিমের মুখের সামনে চেপে ধরেন এবং তার উপরে একটা লাল কাপড় সংগ্রহ করা ছিল, এটা তার উপরে ঢেকে দেন। তারপরে আব্দুর রহিমের শরীর একরকম মসরাতে থাকে এবং এরপরই নাকি ওই জিনগুলো থেকে জিন বোতলের মধ্যে বন্দী হয়ে যায়। কিন্তু এখানে একটা ছোট্ট ভুল হয়ে যায়, কবিরাজ একই বোতলে 5টা জিনকে বন্দী করতে পারেনি, এর মধ্যে একটা জিন ওইখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়ে যায়। এরপরে কবিরাজ ওই আব্দুর রহিমকে নানা রকমের তদবির করে এবং নানা রকমের আমল দেয়, এগুলোকে করতে বলে এবং পানি পড়া সহ তাবিজ দিয়ে আসে। তো এর মধ্যে আব্দুর রহিম কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়েছে। কবিরাজ ওই সমস্যার সমাধান করার পর নিজ গ্রামে ফেরার পরে ওই যে একটা জিন পালিয়ে গিয়েছিল, ওই জিনটাকে ধরার খুব চেষ্টা করে, কিন্তু এই জিনটা কোথাও একটা গা ঢাকা দিয়েছিল। কবিরাজের জিন বা কবিরাজ কোনোভাবে ওই জিনটার সন্ধান করতে পারতেছিল না। যাই হোক, এভাবে দিন পার হতে থাকে। মাঝে মাঝে কবিরাজ ওই জিনটাকে ধরার চেষ্টা চালায়। একটা পর্যায়ে কবিরাজ বলে যে এ একটাই তো জিন, জীবনে তো কত জিন শত্রু বানাইলাম, এখন এই একটা জিন কি আর করবে, কত জিনই তো শত্রু হিসেবে বানাইলাম। এই চিন্তা করে এই জিনটাকে কবিরাজ হেলাফেলা করে দেয়, গুরুত্ব দেয় না। তো যাই হোক, এভাবেই চলে যায় প্রায় বেশ কিছুদিন। একদিন কবিরাজের গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটা রোগী কবিরাজ দেখতে যায়। ওই রোগীটা চিকিৎসা শেষ করতে করতে প্রায় গভীর রাত, তখন আনুমানিক 10টা কি তার একটু বেশি হয়ে গেছে। আর গ্রাম অঞ্চলে 10টা মানে তো অনেক রাত, সবাই তো সন্ধ্যাবেলায় ঘুমিয়ে যায়। যাই হোক, ওই বাড়ির মানুষজন কবিরাজকে থাকতে অনুরোধ করলে কবিরাজ বলে যে না, আমি কিছুতেই থাকতে পারবো না। তো যেই হোক, বাড়িতে চিকিৎসা করি, সেই বাড়িতে রাতে থাকি না। আর দ্বিতীয়ত হচ্ছে আমার স্ত্রী গর্ভবতী, যে কোনো সময় সন্তান জন্ম নিতে পারে, এই কারণে আমাকে মূলত চলে যেতে হবে। যাই হোক, উনি ওনাদেরকে এই কথা বলার পর ওনারা জোরাজোরি করেননি, তবে ওনারা বলেন যে তো আপনাকে আমরা আগাই দিয়ে আসি। কিন্তু কবিরাজ বলে না, সমস্যা নাই, আমি যাতায়াত করতে পারবো, আমার অভ্যাস আছে রাতে যাতায়াত করার। তো এই কথা বলে ওই বাড়ির সবাইকে বিদায় দিয়ে ওই বাড়ি থেকে রওনা দেন ওনার বাড়ির উদ্দেশ্যে। কোনো সমস্যা না হলে ওনার বাড়ির কাছাকাছি আসার পরে কবিরাজ লক্ষ্য করেন যে ওনার নৌকাটা হঠাৎ ভারী হয়ে গেল। কবিরাজ নৌকাটাকে একটা সময় কোনোভাবেই কবিরাজ বুঝতে পারেননি উনি কোনো একটা বিপদে পড়ে গেছেন। সাথে সাথে ওনার শরীরটা উনি বন্ধ করে ফেলেন এবং শরীরটা বন্ধ করার সাথে সাথেই উনি ওই নৌকার মাথার মধ্যে কোনো একটা কচুরি পানা বা কোনো কিছু আটকালো কিনা এটা দেখতে যান। যখনই উনি এইটা দেখতে যাবেন, তখনই ওই সামনের দিকে যখন মাথাটা বাড়িয়েছেন নৌকার বাইরে, তখন দেখতে পান পানি থেকে একটা মাথা ভেসে উঠলো ধীরে ধীরে, একটা দুটা তিনটা চারটা, এমন করতে করতে 4টা মাথা ভেসে উঠলো। আর এই মাথাগুলো দেখতে এমন যে ওই যে আব্দুর রহিম যে বর্ণনা দিয়েছিল একদম ওই রকম। কবিরাজ বুঝতে পারেন যে এগুলো আসলে ওই জিনগুলো, কিন্তু কবিরাজ এটা ভেবে পায় না যে এই জিনগুলো ছাড়া পেলো কিভাবে। কবিরাজ প্রথমে ভেবেছিল হয়তোবা কত জিনই তো চিকিৎসা করে, আজকেও তো চিকিৎসা করে আসলো, হয়তোবা তা ওইখান থেকেই কোনো জিন কবিরাজকে যন্ত্রণা করতেছে, মানে ডিস্টার্ব করতেছে। কিন্তু ওই জিনগুলো যখন নাকি বিকট আকৃতি ধারণ করলো, তখন কবিরাজ বুঝতে আর বাকি রইল না যে আসলে এই জিনগুলো ওই জিনগুলো। তখনই কবিরাজ ভাবে এই জিনগুলো মুক্তি পেল কিভাবে। যাই হোক, এই সমস্ত ভাবতে ভাবতে কবিরাজের সাথে থাকা জিনগুলোকে কবিরাজ আহ্বান করতে থাকেন, কিন্তু কোনো জিন কবিরাজের ডাকে সাড়া দিচ্ছিল না। তখন ওই জিনগুলো থেকে একটা বলে ওঠে, কিরে কবিরাজ, তোকে বলছিলাম না তোর এই পরিণাম ভালো হবে না, আমাদেরকে আমাদের সাথে লাগতে আসিস না, আজকে তো তুই বিপদে পড়ে গেছিস। ওই তোর ওই চেলাপেলা জিনগুলো যেগুলো তোর সাথে সব সময় থাকে, যাদের তুই বড়াই দেখাস। এই কথা শুনে কবিরাজ বলে ওঠে, আরে মূর্খের দল, তোরা কি ভাবিস আমি ওই জিনের জন্য বরত্ব দেখাই? আমার বরত্বের কারণ হলো আমার একমাত্র আল্লাহ আমার সঙ্গে আছে। তোরা আমার কিছুই করতে পারবি না, কারণ আল্লাহর বাণীর চাইতে আল্লাহর কালামের কাছে তোদের ক্ষমতা একদমই তুচ্ছ, তোরা কিছুই করতে পারবি না। কবিরাজ এই সমস্ত কথা বলতে বলতে কবিরাজ লক্ষ্য করেন যে ওনার আশেপাশে বড় বড় কিছু একটা ধূপধাপ করে পড়ছে, আশেপাশের পানিতে পড়ছে, কিন্তু কবিরাজ বা কবিরাজের নৌকার উপরে পড়ছে না, তার আশেপাশেই পড়ছে। তখন কবিরাজ ওই জিনগুলোকে উদ্দেশ্য করে বলে, মূর্খের দল, তোরা আমার কিছুই করতে পারবি না, আমার সাথে আল্লাহ আছে। এই কথা বলার পর ওই জিনগুলো বলে যে কবিরাজ, তুই তো বেঁচে গেলি, কিন্তু তোর পরিবারে গিয়ে দেখ। এই কথা বলে জিনগুলো বিকট হাসি দিয়ে ওঠে। সেই কি হাসির আওয়াজ, মনে হচ্ছে এই হাসির আওয়াজে আশেপাশের গাছপালাও কেঁপে উঠছে। যাই হোক,
কবিরাজ যখন চিন্তায় পড়ে যায়, উনি ভাবেন যে জিনগুলো আসতেছে না, বাড়িতেও আবার কোনো বিপদ হলো না, তো এই কথা বলে কবিরাজ আল্লাহকে স্মরণ করতে থাকেন, আল্লাহকে ডাকতে থাকেন। এক পর্যায়ে ফজরের আজান হয়ে যায়। যাই হোক, ফজরের আজানের পর ওই জিনগুলো তখন চলে যায়, কোথায় যেন মিলিয়ে যায়। এরপরে কবিরাজ নৌকা নিয়ে চলতে শুরু করেন। বাড়ির কাছাকাছি যখন যান, তখনই কবিরাজ একটু একটু শব্দ শুনতে পান, মানুষের চিল্লাচিল্লি, কান্নাকাটির শব্দ। কবিরাজের কলিজার মধ্যে ধূপ করে ওঠে। কবিরাজ তাড়াতাড়ি করে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখেন কান্নাকাটির স্রোত পড়ে গেছে। উনি লক্ষ্য করেন ওনার স্ত্রী কান্নাকাটি করছে যে আমি নিজ হাতে, আমি আমার সোনাকে মেরে ফেলেছি, আমি আমার মানিককে নিজ হাতে মেরে ফেলেছি, এই কথা বলে কান্নাকাটি করছে। কবিরাজ বুঝতে পারেন আসলে কি হয়েছে। উনি গিয়ে দেখতে পারেন ওনার বাড়ির উঠানের মধ্যে ছোট্ট একটা কাপড়ে পেঁচানো ছোট্ট একটা বাচ্চার মরদেহ। তখন আশেপাশের লোকজন বলে যে তোমার একটা ছেলে সন্তান হয়েছিল, ছেলে সন্তানটা মারা গেছে। এটা দেখে কবিরাজ কান্নায় ভেঙে পড়েন। এরপরে ওই ছেলে সন্তানকে গোসল দাফন করে, গোসল জানাজা করে দাফন করা হয়। যাই হোক, ওই দিন রাতে কবিরাজের বড় ভাবি যাকে, উনি ওনার স্ত্রীর কাছে ওই রাতে রেখে গিয়েছিলেন, উনি ওনাকে কিছু তথ্য শেয়ার করেন। ওই ভাবি বলছে যে তুমি তো ওই রাতে আমাকে ডেকে দিয়ে গেলা, কিন্তু মাঝরাতে হঠাৎ তোমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে যায়। তখন আমি আশেপাশের মানুষজনকে ডাকি, আমি তো একাই কাজ করতে পারবো না, তো বাড়ির আশেপাশে সবাই আসলে একটা পর্যায়ে তোমার একটা ছেলে সন্তান জন্ম নেয়। ছেলে সন্তান জন্ম নেওয়ার পরে তোমার স্ত্রী কিন্তু বেহুশ ছিল, তা আমরা ছেলে সন্তানটাকে কাপড়ে করে কোলে মানে পরিষ্কার করে তোমার স্ত্রীর কাছে যখন নিয়ে যাই, তখন হঠাৎ লক্ষ্য করি তোমার স্ত্রী হঠাৎই উঠে বসে, চুলগুলো এলোমেলো, এবং তোমার সন্তানটাকে আমাদের কাছ থেকে অস্বাভাবিকভাবে কেড়ে নিয়ে যায়। তোমার স্ত্রী এই সন্তানটার দিকে এক অস্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হচ্ছে খুব রাগান্বিত হয়ে আছে। এক পর্যায়ে সে তোমার সন্তানকে তুলে ছুঁড়ে মারে। এইদিকে তোমার বাচ্চাটা কিন্তু তোমার স্ত্রীর কোলে যাওয়ার সাথে সাথেই প্রচন্ড কান্নাকাটি করছিল, আর এভাবে মাটিতে ছুঁড়ে ফেলার পরে তোমার বাচ্চাটা আরো কান্নাকাটি করছিল। একটা পর্যায়ে আমরা সবাই মিলে তোমার স্ত্রীকে ধমক দিতে থাকি। তখন তোমার স্ত্রী আমাদেরকে এক পিঠ চিৎকার দেয়, সকলে ভয় পেয়ে যায়। তোমার স্ত্রীর এমন চিৎকার শুনে আমার শাশুড়ি মানে তোমার মা একটা ছোট বাঁশের ঝিঞ্জল বা ঝংলা নিয়ে তোমার স্ত্রীর গায়ে একটা আঘাত দেয়, আর তখনই তোমার স্ত্রীর রূপ ভেসে ওঠে। তোমার স্ত্রীকে আমরা 4-5 জন মিলেও শান্ত করতে পারছিলাম না। আমরা শান্ত করতে গেলে তোমার স্ত্রী আমার গায়ে এমন এক ধাক্কা দেয়, আমি ছিটকে প্রায় অনেক দূরে গিয়ে পড়ি। তখন আমি বুঝতে পারি যে এটা তোমার স্ত্রী না, মূলত তোমার স্ত্রীর শরীরে এত শক্তি থাকার সম্ভাবনা নেই। মনে হচ্ছে যেমন 8 থেকে 10 জন পুরুষ মানুষের শক্তি তোমার স্ত্রীর শরীরে ভর করে গেছে। আর এরপরে তোমার স্ত্রী আমাদের সকলকে মারধর করে ঘর থেকে বের করে দেয় এবং ঘরের দরজা বন্ধ করে দেয়। এদিকে তোমার বাচ্চাটা কিন্তু অনবরত কান্না করেই যাচ্ছে। তোমার স্ত্রীর কিন্তু সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। তোমার স্ত্রী করে কি, খাটের উপর গিয়ে একরকম এক ভঙ্গিতে গিয়ে বসে, মনে হচ্ছে কোনো পুরুষ ছেলে ওইখানে বসেছে। চুলগুলো আজ খোলা ছিল, এলোমেলো ছিল, আর তোমার স্ত্রীর পাটার উপর করে কিভাবে এক অন্যরকম ভাবে বসেছিল। আমরা আবার এই দৃশ্য ঘরের বেড়ার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছিলাম, কারণ তোমার বাচ্চাটা অঝোর ধারায় কান্না করছিল। আমরা দেখছিলাম তোমার বাচ্চাটার সাথে তোমার স্ত্রী কি করে। এক পর্যায়ে যখন এই বাচ্চাটার একরকম কান্না আমরা সহ্য করতে না পারি, তখন আমরা সকলে মিলে তোমার তোমার ঘরের দরজা ভেঙে ফেলার চেষ্টা করি। কিন্তু এত মানুষ ঘরের দরজা ভেঙে ফেলার চেষ্টা করার পরেও তোমার ঘরের দরজা কোনোভাবেই ভাঙতে পারতেছিলাম না। এমন অবস্থায় তোমার বাচ্চা কান্না করতে করতে একটা পর্যায়ে দেখি তোমার বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে না। আর আমরা তখন ঘরের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করি যে তোমার বাচ্চাটা এখন আর নড়াচড়াও করছে না, কান্নাও করছে না। তোমার স্ত্রী খাটের উপর থেকে ওইভাবে বসেই তোমার বাচ্চাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এটা দেখার পর আমাদের বুঝতে আর বাকি রইল না তোমার বাচ্চাটা এই দুনিয়াতে আর নেই। মূলত এইভাবে ছুঁড়ে ফেলা দেওয়ার পরে সারা রাত এরকম মাটির উপরে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে তোমার ছেলেটা মারা গেছে। যাই হোক, একটা পর্যায়ে সকালে ফজরের আজান ভেসে ওঠে, তখন তোমার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলে। আর আমরা তখন ঘরের দরজা খুলতে চেষ্টা করলে অটোমেটিক ঘরের দরজা খুলে যায়, কিন্তু ঘরের দরজা কিন্তু এতক্ষণ ভেতর থেকে লাগানো ছিল। আমরা ঘরের ভিতরে ঢুকে দেখি, চিন্তা করছিলাম তোমার বাচ্চাটাকে নিয়ে যেটাই সম্ভব হয়। তোমার বাচ্চাটা আর বেঁচে থাকে না। এরপরে তোমার স্ত্রী যখন জ্ঞান ফিরে, তখন তোমার বাচ্চাটা দিয়ে এই সমস্ত কথা বলে। তোমার স্ত্রী সেই থেকে এইভাবে কান্নাকাটি করতে থাকে। এই সমস্ত কথা শোনার পরে কবিরাজ তো কান্নাকাটি শুরু করে দেয় নিজেও। কবিরাজ বলতে থাকে আমার জন্য নিষ্পাপ বাচ্চাটা এইভাবে শাস্তি পেয়ে মারা গেল। কবিরাজও তখন কান্নাকাটি এমনভাবে করে কি আর বলার। যাই হোক, এরপরে কবিরাজ কোনোভাবে তার শোক কাটিয়ে ওঠে এবং তার ওই অনুগত যে জিনগুলো ছিল ওই জিনগুলোকে ডাকে। আর আজকে ডাকার সাথে সাথে ওই জিনগুলো এসে হাজির হয়ে যায়। ওই জিনগুলো কবিরাজের
কবিরাজের সামনে হাজির হয়ে কবিরাজের কাছে অনেক অনুনয় বিনয় করে মাফ চাইতে থাকে। এক পর্যায়ে কবিরাজ জিজ্ঞেস করে, ওই দিন রাতে এত কিছু হয়ে গেল কিন্তু তোমরা কোনো কিছুই করলে না? তখন জিনগুলো বলে যে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমাদের আশেপাশে আমরা এমন এক মায়াজাল সৃষ্টি দেখেছি যে ওই মায়াজাল আমরা ভেদ করতে পারিনি। মূলত ওই দিন আপনার ডাক শুনে আমরা আপনার কাছেও গিয়েছিলাম, কিন্তু আপনাকে আমরা কোথাও দেখতে পাচ্ছিলাম না। এরকম একটা মায়াজাল সৃষ্টি হয়। তখন কবিরাজ বলে যে এই সমস্ত ঘটনা কি করে ঘটলো, আর আমি যে ওই জিনগুলোকে যে প্রক্রিয়ায় বন্দি করেছি, এই প্রক্রিয়ায় তো ওই জিনগুলো বা অন্য কোনো জিন তাদেরকে মুক্তি করার কথা না, একমাত্র কোনো মানুষই পারে এই জিনকে মুক্তি করতে। কিন্তু তারপরে ওই জিনগুলো কিভাবে মুক্তি পেয়ে গেল? এই কথা বলার পরে কবিরাজ একটা জিনকে পাঠায় সমস্ত তথ্য সংগ্রহ করতে। তো বেশ কিছুক্ষণ পরে ওই জিনটা ফেরত এসে এই কবিরাজকে বলতে থাকে যে ওই যে আব্দুর রহিমের শরীরে থাকা 5টা জিনের মধ্যে একটা জিন সে ছুটে যায়। ওই জিনটা ওইখান থেকে গিয়ে কি করে, সে অনেক দূরে চলে যায় এবং ওইখানে গিয়ে একটা মানুষকে আসর করে, এবং ওই মানুষকে একটা কবিরাজ যখন চিকিৎসা করতে যায় তখন এই জিনটা ওই জিনের সাথে একটা চুক্তি করে। চুক্তিটা হলো ওই কবিরাজকে এই জিন অনেক শক্তি দিবে, মানে এই কবিরাজের সাথে এই জিন থাকবে, কবিরাজ যে কাজ করতে বলবে সেই কাজই করবে, সাথে থাকা আরো 4টা জিন তার সাথে থাকবে, কিন্তু কবিরাজকে এই জন্য তার হয়ে কাজ করতে হবে। মূলত কবিরাজ এর মুখে এই কথা শুনে রাজি হয়ে যায়। এক কথায় ওটা মূলত একটা তান্ত্রিক ছিল, আর এই তান্ত্রিক সে তার তন্ত্রবিদ্যার মাধ্যমে কালো জাদু করতো, আর এই কারণে কবিরাজটা এক কথায় রাজি হয়ে যায়। তখন এই জিনটা তার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কবিরাজকে দিয়ে কাজ করায় এবং ওই 4টা জিনকে মুক্তি করে। ওই কবিরাজ এই জিনের পরামর্শ, এই জিন তার সাথে থাকবে, এই কথা শুনবে। এই কথা শুনে এই জিনের কথা মতো ওই জিনগুলোকে মুক্তি করে দেয় এবং ওই জিনের মাধ্যমে একটা এমন মায়াজাল সৃষ্টি করে আপনার বাড়ির উপরে এবং আপনার উপরে আমরা যেন সাহায্য না করতে পারি। আর তাছাড়া আপনার বাড়ির যে বন্ধনীটা দিয়েছিলেন, এই বন্ধনীটা অনেকটা দুর্বল হয়ে গেছিল, এই কারণে আপনার বাড়ির বন্ধনীটা ওই কবিরাজ সহজেই কেটে ফেলতে পেরেছে। এই কথা শোনার পরে কবিরাজ আসলে বুঝতে পারে যে এখানে আসল রহস্যটা কি। এরপরে কবিরাজ এই সমস্যার সমাধান চাইলে ওই জিনগুলো বলতে থাকে যে আসলে এই সমস্যার সমাধান এখন আমাদের আওতার বাইরে, কিন্তু এই জিনগুলো একটা পরামর্শ দেয় যে ওই যে তার পীর বাবা যার কাছ থেকে এই কবিরাজ এই বিদ্যা শিখেছিলেন তার কথা বলেন। তো কবিরাজ এরপরে তার বাড়িটাকে ভালো করে বন্ধনী দেন এবং এর কিছুদিনের মধ্যেই ওই পীর বাবার উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেওয়ার কিছুদিনের মধ্যেই তার বাড়িতে গিয়ে পৌঁছে যান। পৌঁছে গিয়ে কবিরাজ দেখেন যে ওই পীর বাবা মানে তার ওস্তাদ আর বেঁচে নেই। তার ওস্তাদ আজ থেকে প্রায় 5-6 বছর আগেই মারা গিয়েছে। এই কথা শোনার পরে কবিরাজ তো একটু মন খারাপ করেন। এরপরে ওই যে কবিরাজের সাথে আরেকটা ছেলে পীর বাবার কাছে সমস্ত কাজ শিখতেন বা তদবির শিখতো, এই ছেলেটা কিন্তু তখন ওইখানে ছিল। তখন ওই ছেলেটা এই পীর বাবার উত্তর অধিকার হিসেবে তার সমস্ত কিছু মানে তার এই আখড়াটের সব কিছু দেখাশোনার দায়িত্ব পান, এবং ওই পীর বাবার সাথে থাকা যতগুলো জিন ছিল সব জিনগুলো ওনার আনুগত্য স্বীকার করেন এবং ওনার হয়ে কাজ করেন। এবং যাই হোক ওই ছেলের সাথেও কিন্তু এই কবিরাজের সাথে একটা ভালো সম্পর্ক ছিল এবং এই সম্পর্কটা এখনো ভালোই আছে, বন্ধুত্বের মতো সম্পর্ক। তো যাই হোক কবিরাজ ওই বন্ধুকে জিজ্ঞেস করেন যে তার দিনকাল কেমন যাইতেছে, পরিবারের সবাই কেমন আছে। তখন ওই বন্ধু বলে যে পীর বাবার মতো উনিও নাকি সংসার জীবন পালন করে নাই, উনিও মানুষের কল্যাণে এই সমস্ত পিছুটান থেকে যাবে, এই জন্য উনিও সংসার জীবন পালন করেনি। আর উনি জিজ্ঞেস করেন কবিরাজ মানে এই কবিরাজের কি অবস্থা। কবিরাজ তখন তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলেন এবং এই কবিরাজের বন্ধুর কাছে এই ব্যাপারটার জন্য সাহায্য চাইলেন। তখন এই বন্ধু বললেন যে আমরা তো একসাথে কত সময় কাটিয়েছি, কত কাজ একসাথে করেছি, তো আজ না হয় তোমার জন্য আমরা 2 বন্ধু একসাথে আবারও কাজ করব। আমার জীবনের সমস্ত বিদ্যা প্রয়োগ করে দিব তোমার এই কাজ সমাধান করার জন্য। এরপরে কবিরাজের বন্ধুর কাছে থাকা সমস্ত জিনদেরকে ডাকলেন এবং এই সমস্যার সমাধান চাইলেন। তখন ওই কবিরাজের জিনগুলো এই সমস্যার সমাধান দিতে ব্যর্থ হলেন। তারা বললেন এই সমস্যার সমাধান এখন আর আমাদের কাছে নেই, কিন্তু এদের মধ্যে থাকে একটা জিন বললেন যে আমার রাজ্যে প্রবীণ একটা জিন আছে, ওনার কাছে যদি এই সমস্যাটা নিয়ে যাওয়া হয় উনি এর একটা সমস্যার সমাধান দিতে পারবেন আশা করা যায়। তখন এই কবিরাজের বন্ধু ওই জিনটাকে অনুমতি দিলে ওই জিনটা চলে যায় এখান থেকে। বেশ কিছুক্ষণ পরে ফিরে এসে বলে যে ওই প্রবীণ জিনের সাথে কথা হয়েছে। ওই প্রবীণ জিন বলেছে যে ওই যে গাছটা কাটার মাধ্যমে এই সমস্যাগুলো হয়েছিল। তো যাই হোক ওই জিন জগতের মুরব্বীর কথা মতো তারা 2 জনে সেই শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দেন, আব্দুর রহিমের এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। সেখান থেকে একটা নির্দিষ্ট সময়ের পরে ওই এলাকায় পৌঁছে যায়। তবে এই রিচুয়ালটার একটা
নিয়ম কানুন আছে। এই রিচুয়ালটা শুরু করতে হবে কোনো শনিবারে, কোনো মঙ্গলবারে শুরু করলে হবে না, কোনো এক শনিবারে শুরু করতে হবে। যাই হোক, তারা যখন আব্দুর রহিমের বাড়িতে গিয়ে পৌঁছান তখন আব্দুর রহিম তো ওনাকে দেখে অবাক। এর মধ্যে কিন্তু আব্দুর রহিম একদম আগের মতো একদম সুঠামদের অধিকারী এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে গেছে। একদম সব কিছু স্বাভাবিক। আব্দুর রহিম জীবন এখন ভালোই চলছে। কবিরাজকে দেখা মাত্রই আব্দুর রহিম অনেক খুশি হয়ে যায়, কবিরাজকে অনেক আপ্যায়ন করতে থাকে। কিন্তু আব্দুর রহিমের ভাই এসে জিজ্ঞেস করে, তখন কবিরাজ তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলেন। দুই ভাই এই কথা শুনে অনেক দুঃখ প্রকাশ করলেন এবং বললেন যে আমাদের কাছ থেকে আপনার যতটুকু দরকার সাহায্য আপনি ততটুকুই পাবেন, আপনি কোনো চিন্তা করবেন না, কারণ আপনার ওসিলায় নতুন জীবন পেয়েছি আল্লাহর রহমতে। আপনি শুধু একবার বলেন। তখন কবিরাজ বললেন যে ওই গাছটার কাছে আমাকে নিয়ে যাও। আব্দুর রহিম বললেন ওই গাছটা তো আর নাই, ওই গাছটা তো কেটে ফেলা হয়ে গেছে। তখন কবিরাজ চিন্তা করে বললেন যে ওই গাছটা না থাক, ওই গাছটার জায়গাটা তো আছে। তখন বললেন যে হ্যাঁ, ওই গাছটার জায়গাটা আছে। যাই হোক, সবাই মিলে ওই সওদাগরের বাড়িতে গেলেন। সওদাগরের বাড়িতে গিয়ে দেখেন যে সওদাগরের অবস্থা অনেক খারাপ, তার ব্যবসাও ভালো না, তার শারীরিক অবস্থাও আব্দুর রহিমের মতো হয়ে গেছে এবং সে বিছানায় পড়ে আছে। যাই হোক, এই সওদাগরের কাছে অনুমতি নিয়ে ওই জায়গায় রিচুয়াল শুরু করে। রিচুয়াল করার আগে আব্দুর রহিম এবং তার ভাইকে ওখান থেকে দূরে সরিয়ে দেয়। তো যাই হোক, ওই রাতে রিচুয়াল শুরু করে। ওই রাতটা ছিল পূর্ণিমার রাত, একদম ভরা পূর্ণিমা, আশেপাশে চাঁদের আলো এবং দূর থেকে ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে। যাই হোক, ওখানে তার আসন সাজান। ওই গাছের গোড়া থেকে একটা পাত্রের মধ্যে করে কিছু মাটি নেওয়া হয় এবং নির্দিষ্ট কিছু দোয়া দরুদের মাধ্যমে এই মাটিগুলোকে ঝাড়ফুঁক করা হয়। আর এরপরে ওই গাছের যে জায়গাটা, ওই জায়গাটাতে অল্প অল্প করে ছুঁড়ে মারা হয় এবং এই মাটি যখন ছুঁড়ে মারে তখন ধীরে ধীরে পরিবেশটা পাল্টে যেতে থাকে। চারটা মনে হচ্ছে ঢেকে যাচ্ছে এবং আশেপাশে ঝিঝি পোকার আওয়াজগুলো মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। মুহূর্তেই ওই পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে যায় এবং এর পরের মুহূর্তেই ওই পরিবেশটাতে একটা গম গম শব্দ শুরু হতে থাকে। মনে হচ্ছে আশেপাশের চারপাশের গাছপালা সব ভেঙে দুমড়ে মুচড়ে যাচ্ছে। ভয়ানক কোনো ঝড় বা কালবৈশাখের ঝড় ওইখানে নেমে এসেছে, কিন্তু আসলে এই সমস্ত কিছুই হচ্ছে না, এগুলো সব একটা না মায়াজাল। এর মধ্যে ওই 5টা জিন ওইখানে এসে হাজির হয়। ওইখানে এসে হাজির হয়ে এই যে ওই কবিরাজের সাথে তারা খুব মজা নিতে থাকে, কবিরাজকে অনেক বিরক্ত করতে থাকে, অনেক কটূক্তিমূলক কথা বলতে থাকে, এই সেই বলে অপমানজনক কথা বলতে থাকে। কবিরাজ তো রাগে নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করে। কবিরাজের বন্ধু এর মধ্যে বলে, বন্ধু তুমি রাগ করো না, রেগে গেলে আমরা এখানে কিছুই করতে পারবো না, মাথা ঠান্ডা রাখো, তোমার তদবির চালিয়ে যাও, দোয়া দরুদ পড়ে যাও, তা না হলে আমরা এদেরকে কোনো কিছুই করতে পারবো না। যাই হোক, এই যে এতক্ষণ যে মাটিগুলো, এই মাটিগুলো যে গাছের গোড়া ছুঁড়ে মারছিল, এখন মাটিগুলোর সাথে অন্য কিছু একটা মিক্সচার করে এখন ওই মাটিগুলো দোয়া দরুদ পড়ে ওদের দিকে ছুঁড়ে মারে। কিন্তু ওই জিনগুলো হাসতে থাকে। এই জিনগুলোর কোনো কিছুই হয় না, উল্টো জিনগুলো তাদেরকে অপমান করতে থাকে। কবিরাজ দুইজন তো বেশ চিন্তিত হয়ে পড়েন। আসলে ওনারা মনে করেছিলেন এই প্রক্রিয়ার মাধ্যমে এই জিনগুলোকে মেরে ফেলা সম্ভব, কিন্তু এই জিনগুলো এতটাই শক্তিশালী হয়ে গেছে, এখন এই জিনগুলোকে এভাবে মারা অসম্ভব হয়ে গেছে। তখন সাথে সাথে ওই কবিরাজের সাথে থাকা যে জিনটা, মানে বন্ধু কবিরাজের সাথে থাকা জিনটা, উনি ওনার জগতে গিয়ে ওনার ওই বৃদ্ধ জিনের কাছ থেকে পরামর্শ নেন। পরামর্শ নিয়ে সাথে সাথে উনি চলে আসেন। উনি এসে ওই কবিরাজ বন্ধুর কাছে একটা ছোট্ট কোনো একটা পানির বোতল দেন এবং তার কানে কানে কোনো একটা দোয়া শিখিয়ে দেন। এরপরে কবিরাজ ওই পানির বোতলটা ওই মাটির সাথে মিক্সচার করে এবং দোয়া পরে ফু দেয় এবং ওই দোয়া উচ্চারণ করতে করতে ওই জিনগুলোর দিকে ওই মাটিগুলো ছুঁড়ে মারতে থাকে। আর যখনই ওই মাটিগুলো ওই জিনগুলোর দিকে ছুঁড়ে মারে তখন ওই জিনগুলোর চিৎকার আর্তনাদ ভেসে আসতে থাকে। এই চিৎকার আর্তনাদ করে এই জিনগুলো বলতে থাকে, কবিরাজ ছেড়ে দে আমাদেরকে, আমরা মারা যাচ্ছি কবিরাজ। তখন এই যে কবিরাজও সাথে ওই জিনগুলো শরীরে মাটি ছুঁড়ে মারতে থাকে, জিনগুলো চিৎকার করতে থাকে, ওইখানেই মারা যায় এবং একটা পর্যায়ে তাদের দেহটা আগুনের ফুলকির মতো ওই জায়গায় হাওয়ায় মিলিয়ে যায়। এবং এরপরে কবিরাজ কিছু নির্দিষ্ট দোয়া দরুদের মাধ্যমে ওই জায়গাটাকে বন্ধ করে দিয়ে তারপরে আব্দুর রহিমের বাড়িতে চলে যায়। এরপরে তাদেরকে জানা যে এই সমস্যার একদম মূল সমাধান হয়েছে, আজকের পর থেকে এই সমস্যা আর কখনো দেখা দিবে না। যাই হোক, এরপরে কবিরাজের বাড়িতে চলে আসে এবং ওই যে বন্ধু কবিরাজ উনি ওনার জায়গায় চলে যায় এবং এরপরে এই সমস্যাটার সমাধান হয়। কবিরাজ বাড়িতে আসার পরে কবিরাজ চিন্তা করছেন যে উনি আর এই কবিরাজি বিদ্যা করবেন না, কারণ ওনার পরিবারের সাথে যে কোনো মুহূর্তে খারাপ কিছু হয়ে যেতে পারে। কিন্তু ওনার স্ত্রী ওনাকে বলেন যে আপনি যদি এই কাজ ছেড়ে দেন তাহলে অনেক গরিব দুঃখী মানুষ তারা অসহায় হয়ে আছে, তাদেরকে আর সাহায্য করার মতো কেউ থাকবে
থাকবে না। আপনি একজন ভরসার মানুষ হয়ে দাঁড়িয়েছেন তাদের পাশে। আল্লাহ হয়তো আমাদের বাচ্চাটাকে নিয়ে গেছেন পরকালে সাফাহাত করার জন্য। আর আপনি এই কাজ ছেড়ে দিয়ে এইভাবে আপনার ওস্তাদকে দেওয়া ওয়াদা ভঙ্গ করবেন না। কবিরাজের স্ত্রীর মুখে এই কথা শুনে কবিরাজ বেশ খুশি হয়ে যায়। কবিরাজ চিন্তা করে যে উনি আর এই কাজ ছাড়বেন না। তবে এরপরে কবিরাজ এত বড় আকৃতিতে মানে এত বড় পরিসরে এই কাজ করেননি। মাঝে মাঝে টুকটাক দুই একটা কাজ করতেন। তবে উনি এই কাজ চালিয়ে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত, এবং ওনার বংশধরেরাও এখন পর্যন্ত এই কাজ চালিয়ে আসছেন। এবং এখন পর্যন্ত ওনার বাড়িতে একটা নির্দিষ্ট রিচুয়াল হয় প্রতি বছর, এবং এই রিচুয়াল দেখতে গ্রামের অনেক মানুষ ওইখানে যায়। এই ছিল ঘটনা, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনা শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লিসেনার সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কেমন লাগলো? ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের লাইক, কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, boothfmraat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাটি শুনে থাকার জন্য।